This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ প্রতিদিনের মতো ঠোঁটকাটা স্পেশালে শুরুতেই দেখুন আমাদের বিগ বলে টপ 10 ব্রেকিং। পিসিআর কে বলবো টপ 10 ব্রেকিং চালাতে এক এক করে। নাম্বার 1, প্রথম, নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে নরেন্দ্র মোদী নেতৃত্ব দিলেন। আজকে মোট 5টা বৈঠক করেছেন, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ব্রেকিং নাম্বার 2, টিআরএফ দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট দালালি করছে পাক বিদেশমন্ত্রী ইশাক দার। তাদের হয়ে ওকালতি করছেন পাক বিদেশমন্ত্রী। কেন দেখাবো 3 নম্বর ব্রেকিং এ। পিসিআর কে বলবো 3 নম্বর ব্রেকিং প্লে করতে। টিআরএফ এর হামলার প্রমাণ কোথায়? এই যে লস্করি তৈবা শাখা সংগঠন, এরা প্রথম দিনই স্বীকার করেছিল যে তারাই এর দায়িত্ব নিচ্ছে, হামলা তারা চালিয়েছে। তারপরে তারা ডিগবাজিও খায় অবস্থা বুঝে। দেখুন এখন ইশাক দার, তিনি মন্ত্রী, তিনি তাদের হয়ে দালালি করছেন। 4 নম্বর ব্রেকিং, পেহেলগাঁও কাণ্ডে আরও এক জঙ্গির পরিচয় প্রকাশ্যে। কে সেই জঙ্গি? দেখুন 5 নম্বর ব্রেকিং এ। পিসিআর কে বলবো 5 নম্বর ব্রেকিং প্লে করতে। কুপওয়ারার ফারুক আহমেদ লস্কর শীর্ষ কমান্ডার। কুপওয়ারার ফারুক আহমেদ লস্কর শীর্ষ কমান্ডার বহুবার পাকিস্তান গেছে। নেক্সট দেখুন 6 নম্বর, জল যুদ্ধে শুকিয়ে গেছে চেনাব নদী। অবশ্যই পাকিস্তানে জলের জন্য পাকিস্তানে হাহাকার। যারা বলছিলেন যুদ্ধ কোথায়, এটাও একটা যুদ্ধ। জলে মারছে ভারত পাকিস্তানকে। 7 নম্বর ব্রেকিং, এবার জনগণনার সঙ্গেই জাত গণনা। 2011-র পর আর জনগণনা হয়নি, 21-এ হওয়ার কথা ছিল, কোভিডের জন্য থমকে গিয়েছিল। এবার জনগণনা হবে, তার সঙ্গে জাত গণনা, কাস্ট সেন্সাস জাতীয় স্তরে। ব্রেকিং নাম্বার 8 নম্বর ব্রেকিং, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন ঢাকা হাইকোর্টে, কিন্তু বাংলাদেশের সরকার, ইউনূসের সরকার তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেছে। দেখা যাক কি হয়। এখন তার জেল থেকে বেরোনোর কোনো প্রশ্নই নেই। 9 নম্বর ব্রেকিং, মেছুয়া অগ্নিকাণ্ডে পলাতক হোটেল মালিক। আমরা জানতে পারছি 2 ভাই এই হোটেলের মালিক, তারা পলাতক, কিন্তু ম্যানেজারকে পুলিশ আটক করেছে। ব্রেকিং নাম্বার 10, টপ 10 ব্রেকিং এর শেষ ব্রেকিং, দীঘার মন্দিরে মমতার পাশে দিলীপ। বাংলার রাজনীতি এবং সমাজ জীবনে এর থেকে বড় ব্রেকিং বোধহয় আজকে হয় না, কিন্তু যেহেতু যুদ্ধ, তাই আমরা যুদ্ধের খবরগুলো আপনাদের আগে দিচ্ছিলাম, সেটাই জাতীয় স্বার্থে। কিন্তু আজকে দিলীপ ঘোষের দীঘায় পৌঁছে যাওয়া, দেখুন আমন্ত্রণ 3 জনই পেয়েছিলেন, বিজেপির 3 মূর্তি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। কিন্তু দিলীপ ঘোষ পৌঁছে গেলেন। পরে দেখাবো তিনি কি বলছেন। ভগবানের সঙ্গে তার কোনো বিরোধ নেই। একজন সুস্থ চিন্তা বিশিষ্ট নাগরিক হিসেবে আমরা আজ হতাশ, বিমর্ষ, ভাষা খুঁজে পাচ্ছি না। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কলকাতা তুমি কি সত্যি এতটা হৃদয়হীন হয়ে গেছো? এই কলকাতা আমার কলকাতা, এই সেই শহর যেখানে বেঁচেছিলেন জীবনানন্দ। তিনি কবিতায় লিখেছিলেন, তবুও তোমার কাছে আমার হৃদয়। এই স্বার্থপর আত্মকেন্দ্রিক কলকাতাকে দেখে যাননি কবি। এত অতিথি, 15 জন যৌতুকগৃহে তারা মারা গেলেন। কলকাতার এতটুকু তাপ উত্তাপ আছে, কিংবা রাজ্যের প্রশাসন, তাদের কথাই বিশেষ করে বলছি। প্রশাসনের সর্বোচ্চ কর্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। হ্যাঁ, তিনি খোঁজ খবর নিয়েছেন, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, কিন্তু বিপন্ন বিধ্বস্তদের পাশে আজ তো তিনি এসে দাঁড়ালেন না। যেমন করে সশরীরে তিনি অতীতে প্রত্যেকটা জায়গায় কোনো দুর্ঘটনা হলে কি বিরোধী নেত্রী হিসেবে, কি মুখ্যমন্ত্রী হিসেবে হাজির হয়ে যেতেন, আজ তো তিনি এলেন না। ঢাকুরিয়ায় আমরি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে আছে? সেই সময় যিনি রাত ভর জেগে বসেছিলেন। শুধু আমরির অগ্নিকাণ্ড কেন, যে কোনো প্রান্তে কিছু ঘটলেই তাকে আমরা দেখেছি ছুটে যেতে। আমি নিজে কভার করছিলাম, আমার মনে আছে যখন বড়বাজারে পোস্তার ব্রিজ ভেঙে পড়ে, তখন জনসভার মঞ্চে অ্যানাউন্স করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন, কলকাতা ফিরছেন, দুর্ঘটনা ঘটেছে। তিনি প্রচার সেরে, বিধানসভা নির্বাচনের প্রচার, হাই প্রোফাইল প্রচার সেরে ফিরে এলেন এবং দুর্গতদের পাশে দাঁড়ালেন, ঘটনাস্থলে গেলেন। পরে যখন একের পর এক দেহ বেরোলো, পুরো তদারকি তিনি করেছিলেন। তার মন্ত্রী শান্তিরা এই যে পোস্তার ঘটনা যেটা হলো, বড়বাজারে যে অগ্নিকাণ্ড হলো, সেখানে পৌঁছে গিয়েছিলেন কাল। কিন্তু তাদের যাওয়া আর তার সশরীরে এখানে থাকার মধ্যে অনেক তফাৎ আছে।
তিনি দীঘায় 26-এর মহাযজ্ঞে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে। মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। এখন বাবা জগন্নাথ রুষ্ট হলেন কিনা সেটাই দেখতে হবে, জগন্নাথকে নিয়ে ছেলে খেলার ফল হলো কিনা সেটা দেখতে হবে। আমরা সবার কথা বলি, ত্রুটি বিচ্যুতি, জনগণের পাশে এতটুকু দাঁড়ানোর ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতি দেখি, TV9 সবার কথা বলে। শুভেন্দু অধিকারী, তিনি তো রাজ্যের বিরোধী দলনেতা, কই তিনি? শুভেন্দু অধিকারীকে আজ মেছুয়ার ওই ঘটনাস্থলে আপনারা একবারও দেখেছেন? না, দেখেননি, আমরাও দেখিনি। দীঘা থেকে 30 কিলোমিটার দূরে হিন্দুত্বের পাল্টা ধ্বজা তুলছেন তিনি। সনাতনী সম্মেলনে বিরোধী দলনেতাই প্রধান মুখ এবং কেন্দ্রীয় চরিত্র, যাকে মধ্যমণি বলে। আচ্ছা বলুন তো, ধর্ম আগে না মানুষের প্রাণ আগে? মানবিকতা আগে নয় না রাজনীতির ধর্মযুদ্ধ আগে? পূর্ব মেদিনীপুর জেলায় আজ আক্ষরিক অর্থেই ছিল হিন্দুত্বকে ছাপিয়ে যাওয়ার লড়াই। কে বড় হিন্দু আর কে মেকি হিন্দু? লড়াইটা শুধু আজকে এই একদিনের নয়, লড়াইটা আগামী 26-এর রাজনীতির হিন্দুত্বে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির কিংবা জগন্নাথ ধাম যাই বলুন, যদি শাসক তৃণমূলের জন্য একটা অস্ত্র হয়, শুরুতেই বিজেপি তার এক দক্ষ এবং অভিজ্ঞ সেনাপতিকে হারিয়ে ফেলল কি? তিনি কি লাইনচ্যুত হলেন? এত তাড়াতাড়ি বলা খুব মুশকিল, বলবো না কিছু। তবে জানেন তো, রাজনীতি সম্ভাবনার শিল্প, কোনো কিছুই তুড়ি মেরে নস্যাৎ করে দেওয়া যায় না, অপেক্ষা করতে হয়, দেখতে হয়। আসবো, বলবো সেই কথা। তার আগে এই ছবিটা দেখুন। ছবি জানেনই তো, অনেক না বলা কথা ছবি বলে দেয়। শুক্রবার দিন যখন আগে সিনেমা রিলিজ করতো না, আমাদের তখন বয়স অল্প, জানেন তো, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলে বন্ধু বান্ধবের মধ্যে খুব গরিমা হতো। সে টিকিটের দাম তখন ফ্রান্স স্টল, পয়সা থাকতো না, মাঝে মাঝে ফ্রান্স স্টলেও দেখতাম। আপনারা হয়তো অনেকে দেখেছেন। তখন বলতাম, জানিস ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসেছি। এই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলেন দিলীপ ঘোষ। নেহাত সৌজন্য রক্ষা, নেহাত আমন্ত্রণ রক্ষা। বঙ্গের রাজনীতি কবেই তো সৌজন্য হারিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা বা উদ্বোধন যাই বলুন, তাতে তো আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রণ পেয়েছিলেন, চাননি তো। তার দুটো ন্যারেটিভ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে হতে পারে যে রাজনীতির দূরত্ব বজায় রাখতেই অযোধ্যার আমন্ত্রণ তিনি রাখেননি। তবে বিজেপি তো বলছে যে সংখ্যালঘু তোষণের রাজনীতি করেন বলেই জয় শ্রীরাম শুনলে উনি রেগে যান, তাই উনি যাননি। অযোধ্যায় যাবেন কেন? আর বিজেপির দিলীপ ঘোষ সেদিন বলেছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যাননি বলেই সেই পাপ ঢাকতে এখন জগন্নাথ জগন্নাথ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিলীপ ঘোষ আজ দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক হাজির। যাবেন যে সেই কানাঘুষোটা কাল রাত থেকেই চলছিল, TV9 বাংলা ব্রেক করেছিল, মনে করিয়ে দিই। ডোন্ট কেয়ার দিলীপ ঘোষ শেষ পর্যন্ত চলেই গেলেন, শুধু সৌজন্য দেখালেন। বনাম হয় না, আমি তো দুজনেরই ভক্ত, ভগবান রামকেও মানি, জগন্নাথকেও মানি। তো আজ ভগবান এতদূর হেঁটে এসছেন পুরী থেকে, আমি এইটুকু এসে ওনাকে দর্শন করলাম। আর জগন্নাথ তো উড়িষ্যার দেবতা, কিন্তু জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, তার কৃপা সবার দরকার আছে। উনি যদি এতদূর আসেন আশীর্বাদ দিতে, আমি এইটুকু আসবো না? শুনলেন দিলীপ বাবু কি বলছেন? শুনলেন? তিনি রামেও আছেন, জগন্নাথেও আছেন, ভগবানে কোনো বিভেদ হয় না। কিন্তু তার দল, তার শিবির, বিশেষ করে রাজ্য বিজেপির কথা বলছি, দিলীপের পা কি দু নৌকায় দেখছে তার দল। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে, ওনার শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। যার সমালোচনা করার সে করবে, ভগবানের কাছে যাওয়ার জন্য কারণ অনুমতি নিতে হবে, কে চোখ দেখাবে, দিলীপ ঘোষ পরোয়া করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। ভারতবর্ষে যত বড় তীর্থ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, পশুপতিনাথ থেকে রামেশ্বরম, সব দর্শন করেছি আমি। এটা বাড়ির কাছে এত বড় মন্দির হয়েছে, পুরী তো বারবার যাওয়া যায় না, এখানে দর্শন করলাম। কে বানালো, কে উদ্বোধন করলো সেটা লোকে ভুলে যাবে। কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন,
কি বলবেন না সেসব উত্তর আমি দেব না। কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে, মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার যুক্তি অনুযায়ী করবে, ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন। দেখুন, বঙ্গ বিজেপি কিন্তু চরম অস্বস্তিতে। কোদালকে না কোদাল বলতে হয়, ইংরেজিতে একটা কথা হয়, কল আ স্পেড আ স্পেড। সুকান্ত শুভেন্দুবাবুরা কি বলছেন বুঝতে পারলেন তো? অস্বস্তিতে পড়ার কথা রাজ্য বিজেপির। এটা তো পদ্ম শিবিরের লাইন নয়, তারা স্পষ্ট বলছেন আরে আমন্ত্রিত 3 জনই ছিলেন, একজন শুধু ব্যতিক্রমী হতে পারলেন আজকে, বা হলেন ইচ্ছে করে। সুকান্ত শুভেন্দু ও জগন্নাথ মন্দিরের আমন্ত্রণ পেয়েছিলেন, সৌজন্য দেখাননি তারা। উল্টে বঙ্গ বিজেপি পাল্টা কর্মসূচি করেছে। মুর্শিদাবাদে ভেঙে যাওয়া মন্দিরের সংস্কার করা হচ্ছে, মানে ওই অশান্তিতে যেগুলো ভেঙে দেওয়া হয়েছিল। কাঁথিতে সনাতনী সম্মেলন, সেখানে মধ্যমণি কে? সেখানে মধ্যমণি রাজ্যের বিরোধী দলনেতা। সুকান্ত শুভেন্দুরা মন্দিরের স্বীকৃতিই দেননি এই জগন্নাথ ধাম যেটাকে বলা হচ্ছে দীঘায়। এমনকি দিলীপ ঘোষও কালকে যা বলেছিলেন, তারপর তিনি যে আজ চলে যাবেন, এটা না কল্পনা করা ভাবাও খুব মুশকিল। একবার শুনিয়েই দিই বরং, শুনুন তো কাল কি বলেছিলেন। সবই হচ্ছে ভোটের রাজনীতি। আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন কার মনে কি আছে, তাকে বোকা বানানো যাবে না। এত অধর্ম করছে, লুটপাট, খুন খারাপি, দুর্নীতি করছে, এটা হচ্ছে তাই ভগবানকে ঘুষ দিয়ে আর প্রায়শ্চিত্ত করার জন্য ভগবানের মন্দির বানিয়ে দিচ্ছে, বোধহয় সব হয়ে গেল। এই পাপ ধোবে না। আরে দিলীপ দা, আপনি কি সেই ভোটের রাজনীতির ফাঁদে পা দিয়ে ফেললেন? মানে আমাদের বিশ্বাস হচ্ছে না এখনো পর্যন্ত। এই কারণেই বিশ্বাস হচ্ছে না, তার কারণ আপনি শুধু রাজ্য বিজেপির লাইনের উল্টো পথে গেছেন এটাই নয়, আপনি কাল যা বলেছিলেন সেই লাইনের উল্টো পথে গেছেন। দেখুন, সাফ কথা বলি দাঁড়িয়ে, ঠোঁট কাটায়, আমার কিচ্ছু যায় আসে না। দিলীপ ঘোষ রাজনীতির ময়দানে তারও প্লেয়ার, তাকে ভাবলে কিন্তু ভুল হবে। কেউ যদি ভাবে যে তিনি আনাড়ির মতো বল খেলেন, তা কিন্তু নয়। দিলীপ ঘোষ নিশ্চিতভাবেই জানতেন তিনি গেলে এই প্রশ্নগুলো উঠবে। তৃণমূলে যোগ দিতে চলেছেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব কমছে কিনা, সেই জল্পনাও শুরু হয়ে গেছে, এবং ওঠাই স্বাভাবিক। তাহলে তিনি গেলেন কেন? শুভেন্দুর সঙ্গে ঠান্ডা লড়াই জিয়ে রাখলেন, নাকি আরএসএস এর সবুজ সংকেত পেয়েই তিনি মন্দিরে গেছেন? কারণ যাই হোক, নিজের শিবিরকে ধন্দে ফেলেছেন দিলীপ ঘোষ, সঙ্গে জনতাকেও। নববিবাহিত দম্পতিরা অনেক সময়ই একটা কোনো তীর্থস্থানে যান, সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। তবে এর মধ্যে যে রাজনীতির গন্ধটা আছে সেটা তো অস্বীকার করাটা খুব হবে, খুব আমি যাকে ন্যাকামি বলে থাকি সেটা খুব ন্যাকামি হবে। আমার মতন দুষ্টু লোক যারা আছি আমরা একটু এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছি, এবং কোন পথে যে উনি চলেছেন সেটারও খানিকটা আভাস পাচ্ছি। তথাগত বাবুর কথা শুনলেন, আপনাকে কিন্তু মানতেই হবে যে হিন্দুত্বের যুদ্ধে ওস্তাদের চালটা তৃণমূল সুপ্রিমোই দিয়েছেন, অন্তত এখনকার প্রেক্ষিতে সেটাই মনে করা হচ্ছে। বঙ্গের পদ্ম শিবিরে বিভাজনটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। শুভেন্দুর সনাতনী সম্মেলনে না গিয়ে দীঘার মন্দিরে গিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি যে মেকি হিন্দু বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছে, দিলীপকে হাজির করে সেই মুখ বন্ধ করে দিলেন শাসক সুপ্রিমো। আবার উল্টো দিকটাও হতে পারে। দেখুন, নানা রকম এটার এত রকমের ডাইমেনশন হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রতিনিধি শুভজিৎ মিত্র আছেন সেখানে দীঘায়। কিভাবে শুভজিৎ এই ঘটনাটাকে দেখলেন চোখের সামনে, তিনি ব্যাখ্যা করবেন যে কি কি সম্ভাবনা থাকতে পারে। একটা সম্ভাবনা হালকা করে আমি বলে দিই, এমনও হতে পারে যে রাজ্য বিজেপির থেকে যদি কেউ না যান,
তাহলে হিন্দুদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন যে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, বিজেপির কেউ এলো না। হতে পারে দিল্লির কোনো কর্তা, মানে কেন্দ্রীয় বিজেপির কোনো কর্তা দিলীপবাবুকে এই মন্ত্রটা দিয়ে দিয়েছেন যে তুমি যাও। শেষ বেলায় খেলা জমিয়ে দিলেন দিলীপ ঘোষ। সস্ত্রীক হাজির জগন্নাথ মন্দিরে, মুখ্যমন্ত্রীর পাশে বসে রইলেন একদা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। স্বভাবতই দিলীপ ঘোষের এই আশা নিয়ে রাজনৈতিক চর্চা হচ্ছেও। দিলীপ ঘোষ কেন এলেন? বঙ্গ বিজেপির 3 শীর্ষ নেতা, 3 মুখ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ, 3 জনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ গতকাল পর্যন্ত একযোগে বঙ্গ বিজেপির 3 শীর্ষ নেতা এই মন্দির নির্মাণকে কেন্দ্র করে রাজ্য সরকারের তথা তৃণমূলের সমালোচনা করেছিলেন। তাহলে কোথাও গিয়ে কি দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েই আজকে শেষ বেলায় ময়দানে হাজির দিলীপ ঘোষ? বঙ্গ বিজেপির 3 মুখকে বেছে বেছে আমন্ত্রণ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। যদি হিন্দুত্বের কথা বলা বিজেপির কোনো নেতা না আসতেন, তাহলে কি আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করার একটা জায়গা পেয়ে যেত? তাই জন্যই কি শেষ বেলায় এসে খেলা ঘোরানোর একটা মরিয়া চেষ্টা করলেন দিলীপ ঘোষ? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবার রাজনীতির ন্যারেটিভটা আপনাদের শোনাই। আমাদের যে বিগ বল দেখতে পাচ্ছেন পেছনে, একবার আপনাদের দেখাই। দেখুন এই ছবিটা আপনাদের চোখে ঠিক কেমন লাগছে বলুন তো? ইন্টারেস্টিং ছবি না? এইরকম ছবি আগে কখনো দেখেছেন? আমার মনে পড়ছে একটা সর্বদল বৈঠক হয়েছিল নবান্নে সম্ভবত, সেখানে উনি একা ছিলেন না, সেটা একটা সর্বদল বৈঠক, সেখানে যাওয়ার তার ন্যারেটিভ আলাদা হয়। কিন্তু এই ছবিটা কিন্তু আজকে যদি এইসব যুদ্ধ টুদ্ধ না থাকতো, তাহলে এর থেকে বড় ছবি কিন্তু আজকে আর বাংলার রাজনীতিতে নেই। রাজনীতিই বলছি, শুনুন। কেন ওনার কি পরিবর্তন হলো তার পিছনে কারণ কি আমি সেসব ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে একটা সমাপতন থাকে। তো জগন্নাথ মন্দিরের জায়গা চয়েস করে কাজ শুরুর সময় মমতার সঙ্গী শুভেন্দু অধিকারী, শেষ যখন হচ্ছে শুভেন্দু অধিকারী যখন নেই, তো শুভেন্দু অধিকারীর বকলমায় কাউকে থাকতে হয় দিলীপ ঘোষের শ্রেয়। অতএব সমাপতনে মমতার সঙ্গে দিলীপ ঘোষ। কারা হিন্দু হিন্দু বলে, কিন্তু কারা ভেজাল হিন্দু? দিলীপবাবু আসল হিন্দু, তাই জন্য তিনি এসে উদ্বোধনের দিনই ছবিটা দেখেছেন, দুটো পাশাপাশি ছবি। এই মন্দিরের শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, শিলান্যাস পর্বে তৎকালীন শুভেন্দু অধিকারী, উদ্বোধন সেই একই মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে দিলীপ ঘোষ। তো দেখে নিন যে মানুষ কারা মুখে সব ধর্মের কথা বলে, হিন্দু ধর্মের কথা বলে, সনাতনের কথা বলে, আর কারা সেটা মেকি ভেজাল। আজ গোটা দিন রাজনীতির লড়াইটা হয়ে রইল মন্দির ভার্সেস সনাতনী। কে কি বলছেন শোনাবো আপনাদের। ওদের নামের পাশে যখন বিরোধী যোগ করেছেন, ওদের কাজটাই বিরোধীর অ্যাকচুয়াল কি কাজ সেটাই ওদের মধ্যে উপলব্ধি আসুক, এটাই জয় জগন্নাথকে পাঠ। ফালতু কথা বলে লাভ নেই, এইসবের সময় নষ্ট করে। ও যেখানে ইচ্ছা প্রোগ্রাম করুক। দেখুন, এই স্বাধীন দেশ আমাদের, গণতান্ত্রিক দেশ, হ্যাঁ, লোকতন্ত্র, তাই বলে যে যেখানে যা পারছে সেটা করুক, পারমিশন দিয়েছে, করছে, অসুবিধা কিছু নেই। উনি যেটা চেষ্টা করছেন যে হিন্দু এবং মুসলমান বিভাজন তৈরি করার, সেটা হবে না পশ্চিমবাংলায়, সেটা হবে না। সেটা ওরা বসরাও জানে, উনিও জেনে গেছেন এর মধ্যে, এবং সেটা 26-এ যে ইলেকশন আসছে সেটাকে টার্গেট করে উনি যেটা করছেন, এইটা সাকসেসফুল হবে না, এটুকু আমি বলতে পারি। 300 কোটি টাকা খরচ করেছে। এ সিগন্যাল প্রভু জগন্নাথ দেব দিচ্ছিলেন, মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র। শ্রী জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে রাজেশবাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে। আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না, সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না। ওনার নাম রাহুল যাদব, রাধারমণের নাম। ওটাকে নিয়ে গেছে, প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর, ঠাকুর প্রতিষ্ঠা করছো। সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি। গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি। সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন
তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। খুব ভালো, জয় জগন্নাথ। জগন্নাথ সবার মঙ্গল করুন। যারা পুরী যেতে পারেননি বা সময়ের অসুবিধায় যেতে পারেন না দূর বলে, আপনারা আসুন দীঘার এই পুণ্যভূমিতে জগন্নাথ দর্শন করুন। জয় জগন্নাথ। সনাতনী সভাতে আমাদের কোনো অসুবিধে নেই। গিভেন আ চয়েস, তারাও যারা নিজেদের হিন্দু হিন্দু বলে ক্লেম করেন তারা প্রকৃত হিন্দু কিনা আমাদের সন্দেহ আছে, কারণ তারা সিলেক্টিভলি হিন্দুত্বতে বিশ্বাসী। যদি প্রকৃত হিন্দু হন তাহলে আজকের এই গর্বের দিনে তাদেরও আমাদের আনন্দের সাথে সামিল হওয়া উচিত। জয় জগন্নাথ বলা উচিত সব রাজনৈতিক মতভেদ ছেড়ে। বাংলায় দেখে মনে হচ্ছে আর আমাদের কোনো কাজ টাজ নেই, আমরা শুধু এই করি। মন্দির কোথায় হবে, সনাতনী কোথায় হবে, সাম্প্রদায়িক বিভাজন কোথায় হবে, পুলিশের গুলি কোথায় চলবে। আরে পরিযায়ী শ্রমিকরা বাইরে হাপিত্তেস করছে, তাদের দেখার কেউ নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি টাকায় মহোৎসব করছেন। পশ্চিমবঙ্গের মানুষের অর্থে ট্যাক্সের টাকায় আপনি মন্দির করছেন, কে অধিকার দিয়েছে আপনাকে? তারা যদি জানতো যে এরকম জীবন দেওয়ার বিনিময়ে আমাকে নিয়ে ভোট হবে, তা জগন্নাথ দেব হয়তো রাজি হতেন না। আরে মানুষের প্রাণের কোনো মূল্য নাই পশ্চিমবঙ্গে। চলুন, রাজনীতি অনেক হলো, আর এই যে ধর্মের রাজনীতি, এই পথ যদি না শেষ হয়, সেই বিখ্যাত গান আছে না, সেই রকম এই পথের কোনো শেষ নেই। আপনার বরং এখন জগন্নাথ দর্শন করুন, দীঘার জগন্নাথ। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হলো দীঘায়। সাধারণ মানুষের জন্য দরজা খুলে গেল এই বিরাট মন্দিরের। আমন্ত্রণ অনুষ্ঠানে হাজির হয়েছেন টলিপাড়ার এক ঝাঁক তারকা। মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়াও ছিলেন দেব, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই এখন রাজনীতিতে। লাভলি মৈত্র, জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, শ্রীকান্ত মহতা, অরিন্দম শীল, কত নাম বলবো, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন সম্প্রীতির ঐতিহাসিক মিলনক্ষেত্র দীঘার এই জগন্নাথ ধাম। আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার। অন্যদিকে শুভেন্দু অধিকারী আজ মেতেছিলেন কাঁথিতে সনাতনী সম্মেলনে। Krishna Hare Hare বছরখানেক আগে ঢাকুরের একটি বেসরকারি হাসপাতালে যে ঘটনা দেখেছিলাম, এবার একই ঘটনার সাক্ষী থাকতে হলো মেচুয়া বাজার। ঠিক দোতলায় সেই ইটের গাঁথনি অংশে ছিল রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁকে 3 মাস আগে পানশালায় রূপান্তরিত করা হয়। এইখানে কি তৈরি হচ্ছিল এটা একটু যদি বল। বার কাম রেস্টুরেন্ট এই দোতলায়? একতলা বার তৈরি হচ্ছিল। বার তৈরি করে এটা কতদিন ধরে হচ্ছিল? রেস্টুরেন্ট ছিল, বার তৈরি করছিল। রেস্টুরেন্ট ছিল, বার তৈরি করা হচ্ছিল। এটা কতদিন ধরে হচ্ছিল? এই তো 2 মাস 2.5 মাস হলো। 2 মাস 2.5 মাস হলো। রেস্টুরেন্টে কি সব বন্ধ করে দেওয়া হয়েছে? সব বন্ধ করে। বাড়িতে একটা ইট গাঁথতে পারেন না আপনি, একটা পেরেক ঠুকতে পারেন না বেআইনি ভাবে, যদি না সিলভার টনিক দেওয়া হয়। আজকে বলছেন একটা আস্ত বার তৈরি হয়ে গেল, কেউ জানতে পারলো না। শুনছি একটা ফ্লোর ওরা বানাচ্ছে, ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। এ রাজ্যের কটা নির্মাণ আইনি এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে শুধু টাকা দিলে, কর্পোরেশনও নেবে আর দলের লোকেরাও নেবে।
ঠোঁটকাটা আজ এখানেই শেষ করছি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।